এই জায়গাটাকে দেখছেন, কতটা সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ানক স্থান। আজ থেকে 40 বছর আগে এখানে একটা নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল, কিন্তু আজকের দিনেও আপনি যদি এখানে মাত্র 10 মিনিটও দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিশ্চিত ক্যান্সার হবে। এবার প্রশ্ন হলো, আজ যদি সারা পৃথিবী জুড়ে একটা নিউক্লিয়ার ওয়ার শুরু হয়, প্রত্যেকটা দেশ তাদের নিউক্লিয়ার বম দিয়ে অন্য দেশের উপরে অ্যাটাক শুরু করে, তাহলে তার আফটার ম্যাথ কি হবে? দিনটা ছিল 6 আগস্ট 1945। সকাল 8:15 নাগাদ জাপানের হিরোশিমাতে ফেলা হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা লিটল বয়। আর ঠিক 3 দিন পরে নাগাসাকিতে ফেলা হয় আরও একটা পারমাণবিক বোমা ফ্যাটম্যান। এই হামলায় মুহূর্তের মধ্যে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারায়, আর এর প্রভাব এতটাই ক্ষতিকর হয়েছিল যে আজও জাপানে বিকলাঙ্গ শিশু জন্ম নেয়। কিন্তু জানলে অবাক হবেন, এত বড় দুটো নিউক্লিয়ার অ্যাটাক থেকেও একজন মানুষ বেঁচে গিয়েছিলেন, সুতোমি ইয়ামাগুচি। তিনি দুবারই নিউক্লিয়ার অ্যাটাকের গ্রাউন্ড জিরো থেকে মাত্র 3 মাইল দূরে ছিলেন, কিন্তু তারপরেও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আগামী প্রায় 93 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। পরবর্তীকালে জাপান সরকার দেখতে পায় যে শুধুমাত্র সুতোমি ইয়ামাগুচি নয়, তার মতো প্রায় আরো 160 জন মানুষ এমন ছিলেন যারা এই দুটো শহরের পারমাণবিক হামলা থেকেই বেঁচে গিয়েছিলেন। তো এই ঘটনা আমাদের মনে একটা প্রশ্ন জাগায়, কি নিউক্লিয়ার অ্যাটাক থেকেও কি তাহলে বাঁচা সম্ভব, আর তার চান্স কতটা? আর আপনারা জানলে আশ্চর্য হবেন, হিরোশিমাতে যে বমটা ফেলা হয়েছিল লিটল বয়, সেটা নাগাসাকিতে যে বমটা ফেলা হয়েছিল ফ্যাটম্যান, তার থেকে কম পাওয়ারফুল ছিল। অথচ হিরোশিমায় যে বমটা ফেলা হয়েছিল তার ফলে বেশি মানুষ মারা গিয়েছিল, প্রায় 1,40,000 মানুষ। অথচ ফ্যাটম্যান বেশি পাওয়ারফুল হওয়ার পরেও নাগাসাকিতে মারা গিয়েছিল 74,000 মানুষ। তো এমনটা কেন হলো? আর আগামীকাল যদি আমাদের দেশে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়, আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো? আর পৃথিবীর কোন দেশে এই নিউক্লিয়ার অ্যাটাকের প্রভাব সবচেয়ে কম হবে? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো যে কিভাবে আপনি নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচতে পারবেন, বা আপনার বাঁচার চান্স কতটা। তো চলুন শুরু করা যাক। হিরোশিমা এবং নাগাসাকিতে যে নিউক্লিয়ার বমগুলো ফেলা হয়েছিল, তার তুলনায় আজকের দিনে অনেক শক্তিশালী নিউক্লিয়ার বম তৈরি হয়েছে। যেমন রাশিয়ার জার বম, যা প্রায় 50,000 টন টিএনটি সমান শক্তিশালী। হিরোশিমা এবং নাগাসাকির তুলনায় এটা প্রায় 3,000 গুণ বেশি পাওয়ারফুল। এবার ভিডিওর খাতিরে আমরা ধরে নিচ্ছি যে 50 মেগাটন নয়, বরং তার থেকে কম শক্তিশালী 1 মেগাটনের কোনো নিউক্লিয়ার অ্যাটাক করা হলো, তাহলে এর পরিণতি কি হবে? চলুন এবার সেটা দেখা যাক। যখন কোনো স্থানে একটা পারমাণবিক বম ড্রপ করা হয়, তারপর সেই স্থানটি প্রায় 6টা স্টেজের মধ্যে থেকে যায়। স্টেজ 1, ফ্ল্যাশ অফ লাইট। একটা নিউক্লিয়ার বম বিস্ফোরণের সাথে সাথে একটা অত্যন্ত তীব্র আলোর ঝলক দেখা যাবে। এই আলোর ঝলক এতটাই তীব্র হয় যে কেন্দ্র থেকে প্রায় 80 কিলোমিটার দূর পর্যন্ত থাকা মানুষও এই আলোর ঝলকে টেম্পোরারিলি অন্ধ হয়ে যেতে পারে। এমনকি আমাদের চোখের রেটিনা আজীবনের মতো নষ্ট হয়ে গিয়ে আমরা অন্ধ হয়ে যেতে পারি। আর এটাই নিউক্লিয়ার বিস্ফোরণের পরের প্রথম স্টেজ, যা মাত্র কয়েক মিলি সেকেন্ডের জন্য স্থায়ী হয়। আর এই রকম সিচুয়েশনে আমাদের উচিত হবে নিজেদের চোখ কভার করে ফেলা। আর এরপরে শুরু হবে এর পরের স্টেজ, হিট ওয়েভ। একটা পারমাণবিক বম যখন ব্লাস্ট করে, তখন কিন্তু তার সম্পূর্ণ কোর ব্লাস্ট হয় না, খুবই সামান্য পরিমাণে ব্লাস্ট হয়। যেমন হিরোশিমাতে যে লিটল বয় বমটা ফেলা হয়েছিল, তার মধ্যে ছিল প্রায় 64 কেজি ইউরেনিয়াম, কিন্তু বিস্ফোরণে বার্ন হয়েছিল মাত্র 700 গ্রাম ইউরেনিয়াম, আর বাকি প্রায় 98% ইউরেনিয়াম ওয়েস্ট হয়ে গিয়েছিল। তবে অল্প পরিমাণ এক্সপ্লোসিভ বার্ন হওয়ার ফলে যে পরিমাণ এনার্জি বেরোয়, তার প্রায় 35% থার্মাল রেডিয়েশনের মাধ্যমে নির্গত হয়। আর এই থার্মাল রেডিয়েশনের কারণেই পারমাণবিক বোমার পড়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটা হিট ওয়েভ চলবে, যেখানে টেম্পারেচার পৌঁছে যায় 5 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডে, যার উষ্ণতার মান সূর্যের বাইরের সার্ফেসের থেকেও বেশি। ধরে নিতে পারেন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীর ভেতরেই একটা ছোটখাটো সূর্য তৈরি হয়। গ্রাউন্ড জিরো থেকে 1 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বাড়িঘর, মানুষ এই হিট ওয়েভের ফলে একেবারে বাষ্পে পরিণত হয়ে যাবে। কেবলমাত্র মানুষের ছায়াগুলো থেকে যাবে, যেমনটা হিরোশিমা এবং নাগাসাকির ফুটপাথগুলোতে আজও রয়েছে। এগুলোকে বলা হয় ব্লাস্ট শ্যাডো। আসলে যখন নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, তখন ইনস্ট্যান্ট লাইট এবং এনার্জি সেই জায়গাটাকে একেবারে ব্লিচ করে দেয়। আপনি বলতে পারেন সেই জায়গাটাকে একেবারে বার্ন করে দেয়। কিন্তু যে সমস্ত জায়গায় কোনো মানুষ বা কোনো অবজেক্ট ছিল, তারা ওই এনার্জিকে কিছু পরিমাণ শোষণ করে, ফলে তার পেছনের দেওয়ালে বা ফুটপাতে ওই অংশটুকু সাদা হতে পারে না। তাই ওই স্থানে ওই অবজেক্টের
একটা ছায়া তৈরি হয়। আর 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারা কিছু বুঝে ওঠার আগেই তারা মারা যাবে। ফলে এখানে সার্ভাইভ করার মতো কোনো অপশনই থাকবে না। এটা একটা ট্রেডিং অ্যাপ যেখানে আপনাকে অনুমান করতে হবে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। যদি সঠিক হয় তাহলে আপনি ইনকাম করতে পারবেন, আর যদি ভুল হয় তাহলে আপনি নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। এখানে চার্ট দেখে মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, তাই আমি এখানে 20,000 টাকা দিলাম। এবার দেখা যাক কি হয়। বুম, আমার লাভ হলো 36,000 টাকা। আর যারা ভয় পাচ্ছ তাদেরকে বলে দিই এটা কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট, তাই এখান থেকে আগে আপনারা শিখতে পারবেন। তবে বিনোমতে কিন্তু ভিআইপি ফিচারও রয়েছে, যেমন ফাস্ট উইথড্রল, স্পেশাল স্ট্র্যাটেজি এবং পার্সোনাল ট্রেডিং ম্যানেজার। তবে আমি ভালো করে আগে ডেমো অ্যাকাউন্টে শিখে নিয়েছি, তারপর আমি রিয়েল ট্রেডিং করেছি। আর আমার প্রোমো কোড যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ডিপোজিটে পাবেন 2x বোনাস। আরও একটা দারুণ ব্যাপার হলো বিনোমতে এই সময় চলছে একটা ফ্রগ অফ ফরচুন নামে ইভেন্ট। ফ্রগ বটনে ট্যাপ করে রিওয়ার্ড ঘোরাও আর জিতে নাও মার্সিডিজ বেঞ্জ এ ক্লাস লিমোজিন, সাথে আরও অনেক প্রাইজ। আর এই ইভেন্টটা 5ই মে থেকে 8ই জুন পর্যন্ত চলছে। তাহলে আর দেরি কিসে, বিনিময় এখন ডাউনলোড করো আর ডেমো অ্যাকাউন্ট দিয়ে শুরু করো। পরের ধাপে 1 থেকে 7 কিলোমিটারের মধ্যে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে বোমের প্রায় 50% শক্তি ব্লাস্ট বা শক ওয়েভের মাধ্যমে নির্গত হয়। এই শক ওয়েভ অত্যন্ত তীব্র গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। হিরোশিমায় এই ব্লাস্টের গতি ছিল 1,500 কিলোমিটার প্রতি ঘন্টা। বিস্ফোরণের এমন গতির ফলে সেন্টার থেকে 7 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বড় বড় বাড়ি, ইমারত ইন্টেন্স প্রেসারের কারণে কোলাপস করে যাবে। থার্মাল রেডিয়েশনের প্রভাবে গ্রাউন্ড জিরো থেকে, মানে যেখানে বম ব্লাস্ট হয়েছে সেখান থেকে 12 কিলোমিটারের মধ্যে 3rd ডিগ্রি বার্ন দেখা যাবে। ফলে এখানে থাকা মানুষজনের মাংস গলে দেহ থেকে আলাদা হয়ে যাবে। তাই এই ডিস্টেন্স পর্যন্ত বাঁচার সম্ভাবনা খুবই কম। এর পরবর্তী 20 কিলোমিটারের মধ্যে টেম্পারেচার বেশি থাকলেও বাঁচার সম্ভাবনা রয়েছে 10%। তবে এখানেও তারাই বেঁচে থাকবে যারা কোনো বাংকার বা শক্তপোক্ত আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে লুকিয়ে থাকবে। তবে এই ডিস্টেন্সেও হাই টেম্পারেচারের কারণে কাগজ কিংবা ঝুপড়িতে অটোমেটিক্যালি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যারা খোলা স্থানে থাকবে তাদের শরীর 1st ডিগ্রি বা 2nd ডিগ্রি বার্নের ফলে ঝলসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হিট ওয়েভের পরে যেটা দেখা যাবে সেটা হলো স্টেজ 3 মাশরুম ক্লাউড। এই স্টেজে আকাশে 15 থেকে 30 কিলোমিটার উঁচু একটা মাশরুমের মতো বিশাল আকারের ক্লাউড দেখা যাবে, যেটা অনেকটা ফায়ার বলের মতো দেখাবে। হিরোশিমাতে লিটল বয় প্রায় 26,000 ফুট উঁচু একটা মাশরুম ক্লাউড সৃষ্টি করেছিল। এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশিয়ার জার বম যে মাশরুম ক্লাউড তৈরি করেছিল তার হাইট ছিল 1,30,000 ফুট, যা প্রায় 5টা মাউন্ট এভারেস্টের উচ্চতা সমান। আর এই মাশরুম ক্লাউড দেখতে পাওয়ার কারণ এই বিস্ফোরণের ফলে সমস্ত রেডিও অ্যাক্টিভ পার্টিকেল এবং বিস্ফোরক পদার্থগুলো একেবারে উঁচুতে একসাথে উঠে যায় এবং এরপর সেগুলো ধীরে ধীরে পড়তে শুরু করে। আর এরপরেই আসে একটা ভয়ানক স্টেজ, নিউক্লিয়ার রেডিয়েশন। বোমার মাত্র 10% রেজিডুয়াল এবং আয়োনাইজিং রেডিয়েশন রূপে নির্গত হয়। তবে এর প্রভাব সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই রেডিওঅ্যাক্টিভ পার্টিকেলগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে আর সমস্ত ইন্টারনাল অর্গান ইনক্লুডিং লাংস এবং টিস্যু টোটালি ড্যামেজ করে দেয়। ইভেন আপনার ডিএনএকেও নষ্ট করে দেবে। ইভেন আপনি যদি তৎক্ষণাৎ ট্রিটমেন্টও নেন তবুও আপনি যে কতদিন বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। বিস্ফোরণের কেন্দ্র থেকে দূরে থাকলে রেডিয়েশনের প্রভাব কিছুটা কম হবে, কিন্তু তারপরেও বেশ কিছু রেডিয়েশন পয়জনিং সিমটম দেখা দেবে, যার মধ্যে কিছু কমন সিমটম হলো বমি, মাথা ঘোরা, স্কিন বার্ন, এমনকি মৃত্যু। আর এই রেডিয়েশনের এফেক্ট যে শুধুমাত্র বিস্ফোরণের দিনই থাকবে এমন কিন্তু নয়। এই রেডিয়েশনের প্রভাব আগামী প্রায় 70 কোটি বছর ধরে ওই এলাকায় থাকবে, কিন্তু এর মেজর এফেক্ট দেখা যাবে পরবর্তী 20 থেকে 30 বছর পর্যন্ত। লং টার্ম এফেক্ট হিসাবে লিউকেমিয়া, স্কিন ক্যান্সারের মতো আরও মারাত্মক ধরনের কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। ইভেন এই রেডিয়েশন আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ওই অঞ্চলে পরবর্তী প্রায় 2 থেকে 3 জেনারেশন ফিজিক্যালি ডিসেবল হয়ে জন্মায়। কিছু কিছু ক্ষেত্রে সন্তান গর্ভে থাকাকালীনই মারা যায় কিংবা ইনফার্টিলিটির মতো সমস্যা দেখা দেয়। জিন মিউটেশনের ফলে বিভিন্ন ধরনের জেনেটিক রোগ ধরা পড়ে। আর এই ধরনের এফেক্ট বিস্ফোরণের পরবর্তী 2 থেকে 3 বছর ব্যাপকভাবে দেখা যায়, যেমনটা ইউক্রেনের চেরনোবিলে হয়েছিল, যেখানে দুর্ঘটনার দিন খুব একটা বেশি ক্যাজুয়ালিটি হয়নি, অথচ 1 সপ্তাহের মধ্যে ওই প্ল্যান্টে কাজ করা 28 জন মারা যান এবং আগামী 20 বছরের মধ্যে ওই এলাকায় থাকা 5,000 জন থাইরয়েড ক্যান্সারে মারা যান। আচ্ছা, আপনারা যদি চেরনোবিল নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই বিষয়টা ডেডিকেটেড ভিডিও বানানো। রেডিয়েশন ছাড়াও ওই অঞ্চলে আরও একটা স্টেজ দেখা যাবে, স্টেজ 5 রেডিও অ্যাক্টিভ ফলআউট। আসলে যে সমস্ত রেডিও অ্যাক্টিভ কণাগুলো মেঘের আকারে আকাশে উঠে গিয়েছিল সেগুলো এবার বালি এবং ধুলোর মতো পড়তে থাকবে, এমনকি এগুলো জলের বাষ্পের সাথে মিশে গিয়ে গাঢ় কালো রঙের বৃষ্টির আকারে পড়তে থাকবে, যাকে ব্ল্যাক রেইনও বলা হয়। এই বৃষ্টির ফোঁটার আকার নর্মাল রেইন ড্রপের থেকে একটু বড়। এগুলো প্রচন্ড পরিমাণে নোংরা এবং রেডিও অ্যাক্টিভ হয়, আর এই রেডিও অ্যাক্টিভ পার্টিকেল থাকায়
রেডিয়েশন পয়জনিং এর এফেক্টকে আরো তীব্রতর করে তুলবে। এই বৃষ্টির ফলে ওই এলাকায় যে সমস্ত গাছপালা, বন্য জীবজন্তু রয়েছে তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হিরোশিমায় দেখা গিয়েছিল এই বৃষ্টির প্রভাবে গ্রাউন্ড জিরো থেকে, মানে যেখানে বম ব্লাস্ট হয়েছিল, সেখান থেকে বহু কিলোমিটার দূরের জলাশয়ের মাছও মরে ভেসে উঠেছিল। এতক্ষণ ধরে আমি যতগুলো স্টেজ বললাম, এগুলো ছাড়াও আরো একটা স্টেজ আসবে, সেটা হলো নিউক্লিয়ার উইন্টার। আর এটা তখনই হবে যখন পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশের মধ্যেই একটা নিউক্লিয়ার ওয়ার শুরু হবে। কারণ এই নিউক্লিয়ার ওয়ারের ফলে সারা আকাশ রেডিও অ্যাক্টিভ পার্টিকেলে ঢেকে যাবে, ফলে সূর্যের আলো পৃথিবীতে ঢুকতে পারবে না। এতে পৃথিবীর টেম্পারেচার 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যাবে। আর এখান থেকেই আগামী প্রায় কয়েক হাজার বছর ধরে একটা নিউক্লিয়ার উইন্টারের প্রসেস শুরু হবে। এই তো গেল নিউক্লিয়ার অ্যাটাকের বিভিন্ন ফেজের কথা। এবার যদি আসি আমাদের দেশে ইন ফিউচার যদি কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়, তাহলে আমরা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করতে পারবো। সত্যি কথা বলতে নিউক্লিয়ার অ্যাটাকের গ্রাউন্ড জিরো থেকে 10 কিলোমিটারের মধ্যে বেঁচে থাকার চান্স খুবই কম। এখানে মানুষ এতটাই দ্রুত গতিতে মারা যাবে যে সে বুঝতেও পারবে না সে মারা গেছে। কিন্তু যারা 10 কিলোমিটার রেঞ্জের বাইরে রয়েছেন তাদের বেঁচে থাকার চান্স বেশি। তবে সেক্ষেত্রেও আপনাকে কয়েকটা পয়েন্ট মেনে চলতে হবে। প্রথমত, বিস্ফোরণ যখন হবে তখন সেদিকে তাকানো যাবে না, চোখ বন্ধ করে ফেলতে হবে। প্রয়োজন পড়লে চোখকে 2 হাত দিয়ে ঢেকে ফেলতে হবে। আর ঠিক এই কারণেই যখন কোনো নিউক্লিয়ার টেস্ট করা হয় তখন সেখানে যে সমস্ত সায়েন্টিস্টরা থাকেন তারা চোখে মোটা লেন্স পরে থাকেন, যেটাকে অ্যাটমিক গগলসও বলা হয়। আর এর পরের স্টেপ সেটা হচ্ছে লোকানো। কোনো শহরে নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার আগে সেই শহরে সাইরেন বাজবে, আর সাইরেন শোনার সাথে সাথে আপনাকে কোনো নিরাপদ স্থানে যেতে হবে। এটা কোনো বাড়ির বেসমেন্ট হতে পারে বা কোনো মেট্রো স্টেশনের আন্ডারগ্রাউন্ড টানেল। আর আপনি যদি কোনো বাড়ির ভেতরে থাকেন তাহলে আপনাকে সমস্ত বাড়ির দরজা জানলা বন্ধ করে ফেলতে হবে, এমনকি সামান্যতম ফাঁক ফোকরও বন্ধ করে দিতে হবে। বাড়ির টপ ফ্লোরে বা ছাদের কাছাকাছি থাকা যাবে না, কারণ যখন রেডিয়েশন ফল আউট হবে তার পার্টিকেলগুলো ছাদের উপরে এসে জমা হবে। এতে আপনার শরীরে রেডিয়েশন যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই আপনি চেষ্টা করবেন বাড়ির মিডল ফ্লোরে কিংবা বেসমেন্টে থাকার। আর আপনি যদি কোনো বাড়িতে ঢুকতে না পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে নিজের চোখ কান বন্ধ করে মাটিতে শুয়ে পড়া কিংবা কোনো গর্তের ভিতরে ঢুকে যাওয়া, অর্থাৎ যতটা সম্ভব গ্রাউন্ডের কাছে থাকা। এই সময় প্রথম বিস্ফোরণটা শোনার পরেও আপনি আরো বেশ কয়েকটা বিস্ফোরণের শব্দ শুনতে পারেন, আর এটা হবে রেডিয়েশনের কারণে। বিস্ফোরণ হওয়ার পর আপনি যখন একটা নিরাপদ স্থানে যাবেন, সেখানে গিয়ে আপনি যে বাইরে জামা কাপড় পরেছিলেন সেগুলোকে খুলে ফেলতে হবে এবং সেগুলোকে একটা পলিথিনের ব্যাগে ভরে দূরে ফেলে দিতে হবে। কারণ ওই সমস্ত জামা কাপড়ে লেগে থাকা রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস আপনার শরীরে রেডিয়েশন পয়জনিং এবং ক্যান্সার তৈরি করতে পারে। আর এরপর খুব তাড়াতাড়ি আপনাকে স্নান করে নিতে হবে সাবান এবং শ্যাম্পু দিয়ে। তবে ভুলেও কিন্তু কন্ডিশনার ব্যবহার করবেন না, কারণ এতে আপনার শরীরে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলগুলো আরো বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যাবে। তবে নিউক্লিয়ার অ্যাটাক হওয়ার আগেই আপনাকে বেশ কিছু জিনিস অ্যারেঞ্জ করে রাখতে হবে। এবার আপনি ভাববেন যে নিউক্লিয়ার অ্যাটাক হবে, এটা আগে থেকে কি করে বুঝবো? দেখুন, যখন কোনো দেশের মধ্যে নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনা দেখা দেবে তার আগেই সরকার থেকে সিটিজেনদের কাছে ওয়ার্নিং পাঠানো হয়। তাই এই রকম সিচুয়েশনে আপনাকে বেশ কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রাখতে হবে, যেমন মিনিমাম 7 দিনের জন্য জল, শুকনো খাবার, ফার্স্ট এড কিট, টর্চ লাইট, কয়েকটা এক্সট্রা ব্যাটারি এবং মোস্ট ইম্পর্টেন্টলি পটাশিয়াম আয়োডাইডেড ট্যাবলেট। আর এই ট্যাবলেটটাকে আপনাকে বিস্ফোরণের 1 ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হবে। আসলে এই ওষুধটা আমাদের থাইরয়েড গ্রন্থিকে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের হাত থেকে রক্ষা করে। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই, রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউএসএতে মানে আমেরিকায় এই পটাশিয়াম আয়োডাইডের ট্যাবলেটের শর্টেজ দেখা দিয়েছিল, কারণ লোকজন ভাবছিল এরপরই হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমেরিকার জনগণ বেশি বেশি পরিমাণে এই ট্যাবলেটগুলো কিনছিল। এই সবকিছুর সাথে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে রেডিও। দেখুন, যখন কোনো নিউক্লিয়ার বম ব্লাস্ট হয় সেই ব্লাস্টের ফলে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত একটা ইলেকট্রোম্যাগনেটিক স্টর্ম তৈরি হয়, অর্থাৎ একটা তীব্র মাত্রার ইলেকট্রোম্যাগনেটিক পালস সৃষ্টি হয়, যা শুধুমাত্র ইলেকট্রিসিটি নয়, সমস্ত ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্টকে নষ্ট করে দেয়। মানে আজকের দিনে আমাদের কাছে যে সমস্ত মডার্ন কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যেমন পিসি, মোবাইল, ল্যাপটপ, স্যাটেলাইট, টাওয়ার, এই সব কিছু নষ্ট হয়ে যাবে। আর সেই সময় একমাত্র রেডিওর মাধ্যমে আপনি কমিউনিকেশন চালিয়ে যেতে পারবেন। আর আপনাকে সেই স্থানে ততদিন লুকিয়ে থাকতে হবে যতদিন না সরকার থেকে কোনো রেস্কিউ মিশন করা হচ্ছে। আর এর আপডেটও আপনি রেডিওর মাধ্যমেই পাবেন।
এই মুহূর্তে বিশ্বের 9টা দেশের কাছে নিউক্লিয়ার বম রয়েছে। তাদের মধ্যে ভারত ও পাকিস্তান দুটো অন্যতম দেশ। আবার এই দুটো দেশের মধ্যে সবসময় একটা চাপা উত্তেজনা চলতে থাকে। আর রিসেন্টলি যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সবাই আশঙ্কা করছিল যে ইন ফিউচার যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা ফুল ফ্লেজেড ওয়ার হয় এবং সেটা নিউক্লিয়ার অ্যাটাকের দিকে চলে যায়, তখন কি এই দুটো দেশের মধ্যে সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আছে যাতে নাগরিকরা তাদের জীবন বাঁচাতে পারবে? দেখুন, ভারত এবং পাকিস্তান দুটোই ভীষণই ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। আর নিউক্লিয়ার অ্যাটাক যখন করা হয় তখন চেষ্টা করা হয় একটা দেশের সবথেকে বড় বড় শহরগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া। আর সেই দিক থেকে দেখতে গেলে ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই, আবার পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, এই প্রত্যেকটা শহরই হাইলি ক্রাউডেড এরিয়া। তাই ভবিষ্যতে কখনো যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে ইনস্ট্যান্ট কয়েক কোটি মানুষ মারা যাবে। তাছাড়া দুটো দেশের কাছেই সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আন্ডারগ্রাউন্ড বেসমেন্টের ব্যবস্থা নেই। আর সত্যি বলতে ভারত বা পাকিস্তান নয়, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচার সেরকম ভালো কোনো সিস্টেম নেই। তবে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেনের মতো কিছু দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক বোমা তো নেই, কিন্তু এই দেশগুলোতে ভবিষ্যতে যদি কোনো নিউক্লিয়ার বম ফেলা হয় তাহলেও এই দেশগুলোর 80% মানুষ বেঁচে যাবে। আর কারণ হিসাবে আপনারা সুইজারল্যান্ডকে দেখতে পারেন, যেখানে প্রায় 3,74,000টা আন্ডারগ্রাউন্ড বাংকার রয়েছে, যা তাদের দেশের প্রায় 60 to 80% জনসংখ্যাকে একটা নিউক্লিয়ার অ্যাটাকের ক্ষেত্রে শেল্টার দিতে পারবে। ফিনল্যান্ডে রয়েছে প্রায় 64,000 বাংকার, যা তাদের জনসংখ্যার 70%কে আশ্রয় দিতে পারবে। আর সুইডেনেও তাদের 81% জনসংখ্যার জন্য বাংকার রয়েছে। আমেরিকার প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের নিচে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে একটা বাংকার তৈরি করা হয়েছিল, যেটা এমনভাবে বানানো হয়েছে যে ইন ফিউচার যদি প্রত্যেকটা দেশের মধ্যে নিউক্লিয়ার ওয়ার হয় এবং সম্পূর্ণ মানবজাতি ধ্বংস হয়ে যায়, তারপরেও এই বাংকারটা অক্ষত থাকবে। তবে রিসেন্টলি পাওয়া কিছু ইনফরমেশন অনুযায়ী ভারতের কাছে বেশ কিছু বাংকার রয়েছে, আর এগুলো খুবই সিক্রেট বাংকার। দিল্লিতে দুটো গুপ্ত স্থানে বাংকার রয়েছে, আর এই বাংকারগুলো শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী এবং বড় বড় নেতা মন্ত্রীদের জন্য। এমনকি ভারতে গত 5-6 বছরে জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ, কাথুয়া এই এলাকাগুলোতে প্রায় 9,500-এরও বেশি বাংকার বানানো হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগটাই মিলিটারি বাংকার এবং 2000টার মতো সিভিলিয়ান বাংকার রয়েছে। এবার ভারতের 140 কোটি পপুলেশনের তুলনায় এই বাংকারের সংখ্যা খুবই কম। আর এখানে আসে একটা নিউক্লিয়ার অ্যাটাকের একটা অদ্ভুত সিনারিও। আমরা অনেকেই মনে করি যে যত বেশি পাওয়ারফুল নিউক্লিয়ার বম হবে সেই বমটার ফলে ডিজাস্টার বেশি হবে। এই কথাটা আংশিক সত্য হলেও আংশিক কিন্তু ভুল। একটা নিউক্লিয়ার বম্বের ফলে কতটা ডিজাস্টার হবে সেটা কিন্তু শুধুমাত্র তার পাওয়ারের উপর ডিপেন্ড করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই ভিডিও শুরুতে বলেছিলাম জাপানের হিরোশিমাতে ব্যবহৃত লিটল বয় 64 কেজি ইউরেনিয়াম দিয়ে তৈরি হয়েছিল, যা প্রায় 15,000 টন টিএনটি সমান। আর নাগাসাকিতে যে বমটা ব্যবহার করা হয়েছিল মানে ফ্যাটম্যান, তাতে ব্যবহার করা হয়েছিল 6.5 কেজি প্লুটোনিয়াম, যার শক্তি ছিল 21,000 টন টিএনটি সমান। অথচ বিস্ফোরণের ফলে দেখা যায় কম পাওয়ারফুল লিটল বয়ের ফলে 1,40,000 মানুষের মৃত্যু হয়েছিল। অথচ বেশি পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ফ্যাটম্যানের ফলে মৃত্যু ঘটেছে 74,000 মানুষের। এর কারণ কি? প্রথমত, হিরোশিমায় নিউক্লিয়ার অ্যাটাকের পর জাপানে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়েছিল, যার ফলে বড় বড় শহর থেকে মানুষরা অন্যত্র চলে গিয়েছিল। আরও একটা বড় কারণ হলো হিরোশিমা একটা সমতল ভূমি, তাই এখানে বিস্ফোরণ হওয়ায় বিস্ফোরণের শক ওয়েভ কোনো বাধা ছাড়াই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তাছাড়া রেডিয়েশনও বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছিল। আর অন্যদিকে নাগাসাকি একটা পার্বত্য অঞ্চলে রয়েছে, ফলে এখানে বিস্ফোরণের ফলে হওয়া শক ওয়েভ খুব বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি। আর পর্বতের ফলে রেডিয়েশনও অনেকটা বাধাপ্রাপ্ত হয়েছিল। আর ঠিক এই কারণেই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এরিয়াতে ইন ফিউচার যদি একটা নিউক্লিয়ার ওয়ার হয়, তার প্রভাব কিন্তু চীনে কম পড়বে, কারণ সেখানে রেডিয়েশন বা অন্যান্য জিনিসগুলো হিমালয় পর্বতের ফলে বাধাপ্রাপ্ত হবে। অন্যদিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই দেশগুলোর উপর রেডিয়েশনের প্রভাব বেশি পড়বে। ইভেন একটা নিউক্লিয়ার বম্বের ডিস্ট্রাকশন বাড়ানোর জন্য সেই বমটাকে সবসময় গ্রাউন্ড থেকে কিছুটা উপরে ব্লাস্ট করানো হয়, কারণ সেই বমটা যদি গ্রাউন্ডে বিস্ফোরণ হয় তাহলে বেশিরভাগ তীব্রতা এবং শক ওয়েভ গ্রাউন্ডের মাধ্যমে প্রতিহত হয়ে যাবে। এই কারণে হিরোশিমায় যে লিটল বয় বমটা ড্রপ করা হয়েছিল সেটা পৃথিবীর সারফেস থেকে 2000 ফুট উঁচুতে, এবং নাগাসাকিতে যে ফ্যাটম্যান ফেলা হয়েছিল সেটা সারফেস থেকে 1600 ফুট উঁচুতে ব্লাস্ট করানো হয়েছিল। তবে সবশেষে একটা কথা বলবো যে দেখুন, টিআরপি এবং পাবলিসিটির জন্য নিউজ মিডিয়াগুলো আমাদের মধ্যে প্যানিক সৃষ্টি করে। তারা এমনভাবে খবর প্রচার করে যেন মনে হয় যে 2 ঘন্টা আগে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে আর এখনই এখানে নিউক্লিয়ার বম পড়বে। তবে জিওপলিটিক অ্যাসপেক্ট থেকে যদি দেখা যায়, দুটো দেশের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পৃথিবীর প্রত্যেকটা দেশ কিভাবে তাদের নিউক্লিয়ার বম পেয়েছিল এই বিষয়ে ডিটেলসে জানার জন্য
এই ভিডিওটা দেখুন। তো আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া।